নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আমাদের সমাজ খুব সহজেই বলে দেয় এই মেয়েটা ভালো আর ওই মেয়েটা খারাপ। তাদের নিজস্ব একটা মাপকাঠি আছে এই খারাপ ভালো চিহ্নিত করার। কিন্তু কেন মেয়েটা খারাপ কাজ করছে বা করতে বাধ্য হচ্ছে এটা তাদের ভাবার সময়ও নেই, দরকারও নেই। কিন্তু সবাই ইচ্ছে করে খারাপ হয় না। যাই হোক, যারা তথাকথিত খারাপ মেয়ে তাদের অন্তত নিজের মনের কথা খুলে বলার সাহস থাকে। আর যারা ভালো মেয়ে, আসুন দেখা যাক আজকের গল্পে। আজ যে গল্পটা পড়তে চলেছি সেটি আমার প্রিয় লেখিকা প্রয়াত সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, ভালো মেয়ে খারাপ মেয়ে। কোর্টে বেরোনোর আগে যথারীতি হাঁক ডাক শুরু করেছে সমীরণ। উর্মি, উর্মি! প্রথম ডাকেই সাড়া দিল উর্মি। আসছি। 1 মিনিট নয়, এক্ষুনি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি আরেকটু গলা চড়ালো। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উর্মি জানে সমীরণের এ সময় ভীষণ তাড়া মানে একেবারে ধুম ধারাক্কা। ঘুম ভাঙার পর থেকেই ছুটছে সমীরণ ঘোড়ায় জিন দিয়ে। কোনো রকমে সকালে 1 কাপ চা খেয়েই বাথরুম, বেরিয়েই সোজা নিচে নিজের চেম্বারে। রোজকার কেসের ব্রিফগুলো উল্টে পাল্টে দেখে নেয় সকালে, বইপত্র ঘাঁটে, পেপার্স গুছোয়। 2য় দফার চা, 3য় দফার চা, খবরের কাগজ, সিগারেটের প্যাকেট সবই একতলার ঘরে পৌঁছে দিয়ে আসে মন্টু, অথবা শিবুর মা, অথবা ধনঞ্জয়। ব্রিফ দেখতে দেখতে সমীরণ খবরের কাগজে চোখ বোলায়। টাইপিস্টকে ডিকটেশন দিতে দিতে চুমুক দেয় চায়। 2-একটা মক্কেলও আসে সকালে, তাদের সঙ্গে টুকটাক কথা সারে। ওপরে ওঠে কাঁটায় কাঁটায় 9টায়, এসেই হুল্লা গুল্লা। উর্মি, আমার শেভিং ক্রিম কোথায়? উর্মি, তাড়াতাড়ি টাওয়েলটা দিয়ে যাও না। আমার শার্টটা একটু ইস্ত্রি চালিয়ে দাও তো দেখি। উর্মি, জলদি। এ কি, আমার জুতো পালিশ করিয়ে রাখুনি আজ? উর্মি, উর্মি, উর্মি। উর্মি যদি একবার ডান দিকে ছোটে তো একবার বাঁ দিকে, কখনো রান্নাঘরে তো কখনো বেডরুমে, কখনো ছেলের ঘরে, কখনো খাবার টেবিলে। নিঃশ্বাস বেঁধে নিয়ে উর্মি শুধু ছোটা আর ছোটা। পান থেকে চুন খসলে দন্দমার বাদিয়ে দেবে সমীরণ। হাতের কাছে সবকিছু গোছানো না পেলে চিৎকার জুড়বে এ সময়। স্বভাব। সুতো পরানো সূচটা ছেলের খাটের উপরেই ছুঁড়ে ফেলে দৌড়ে এলো উর্মি। বাবারে বাবা, হলোটা কি? আমার রুমাল কোথায়? একদিন তুমি রুমালটাও বের করে নিতে পারো না? তুমি কি করছো? এতবার করে ডাকছি। ছেলের জামায় বোতাম বসাতে গিয়ে তাড়াহুড়োয় আঙুলের ডগায় সূচ ফুটে গিয়েছিল উর্মির। 1 বিন্দু রক্ত টলটল করছে সেখানে। রক্তটা চুষে নিল উর্মি। কৈফিয়তে সুরে বলল, দেখো না টুবলুর কাণ্ডটা, কাল স্কুল থেকে শার্টের সব কটা বোতাম ছিঁড়ে এনেছে। যত বলছি অন্য শার্ট পর, তা নয়, ওটাই পরতে হবে, এক্ষুনি লাগিয়ে দিতে হবে বোতাম। ডিসকাস্টিং। পলকে সমীরণের মেজাজ তিরিক্ষি আরো। তুমিও বা কি? 7টা নয়, 5টা নয়, একটাই তো ছেলে, তার সব ঠিকঠাক আছে কিনা আগে থাকতে দেখে রাখতে পারো না? কথাটা বিঁধল উর্মিকে হুল ফোটার মতো। তার বলতে ইচ্ছে হলো, তোমার ছেলে যদি স্কুল থেকে ফিরে জামা কাপড় নিজের ওয়ার্ড্রবে পুড়ে রেখে দেয়, আমি দেখবো কি করে? ওইটুকুনি 10 বছরের ছেলে এখন থেকে কি সচেতন নিজেরটা সম্পর্কে। বেমালুম বলে দেয়, আমার কোনো জিনিস তুমি ঘাটাঘাটি করো না তোমার। কিন্তু এত কথা বলার সময় এখন কোথায়? সমীরণেরও কি শুনবার সময় আছে? তাছাড়া কথা বাড়ালেই তর্ক বাড়ে। সমীরণের এখন মাথা গরম, হয়তো দুমদাম আরো কিছু বলে দেবে।
কাজের লোকদের সামনে। রেগে গেলে কোথায় কখন কি বলছে হুঁশ থাকে না সমীরনের। বেডরুমের আলমারি থেকে সমীরনকে রুমাল এনে দিল উর্মি। আজ এই স্ট্রাইপ শার্টটা পরলে যে বড়, এটা পরে তো তুমি কোর্টে যাও না। প্যাসেজে বেতের চেয়ারে বসে জুতো পরছে সমীরন। গম্ভীর মুখে বলল, সন্ধ্যাবেলা একটা পার্টি আছে। কোথায়? আছে একটা, আমার একটা ক্লায়েন্ট দিচ্ছে। উদাসীন উত্তর পলকা ছুঁড়ে দিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছে সমীরন। এক ধাপ নেমে ঘুরে দাঁড়ালো। ওহো, কাজের কথাটাই বলতে ভুলে যাচ্ছিলাম। কি? সন্ধ্যাবেলা কোনো ক্লায়েন্ট এলে রোববার আসতে বলে দিও। রবিবার চেম্বারে বসবে? তুমি না বলেছিলে এই রোববার আমরা একটা শর্ট ড্রাইভে বেরোবো? সমীরনের মুখে এক চিলতে হাসি দেখা গেল এতক্ষণে। বলেছিলাম বুঝি? দেখছই তো হলো না। মেবি সাম আদার টাইম, মেবি নেক্সট সানডে। আর হ্যাঁ, এক মহিলাও আসতে পারে। এলে বলো কাল আমার সঙ্গে কোর্টে দেখা করতে, দুপুরবেলা রাউন্ড 2। উর্মির ব্যস্ত সমস্ত স্বামী এবার সত্যি নেমে গেছে। তার গাড়ির শব্দ মিলিয়ে যেতে না যেতেই টুবলু স্কুল বাস হর্ন দিচ্ছে বাইরে। সিঁড়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে টুবলু। চেঁচাচ্ছে, মা, আজ আমার ক্রিকেট ম্যাচ, I'll be a little bit late today. সিঁড়ের রেলিং ধরে উর্মি ঝুঁকলো। লেট মানে? তুই ফার্স্ট ট্রিপে ফিরবি না? না, সেকেন্ড ট্রিপ। উর্মি ছুটে ব্যালকনিতে চলে এলো। ছেলের বাসে ওঠা দেখবে। যতক্ষণ না বাস মোড় ঘুরে যায়, বারান্দাতে দাঁড়িয়ে থাকে উর্মি। অভ্যেস। টুকলু যখন আরো ছোট ছিল, উর্মি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসতো ছেলেকে। বাস চোখের আড়ালে না হওয়া পর্যন্ত টুবলু হাত নাড়তো তাকে, টাটা মা, টাটা। আজকাল টুবলু আর ফিরেও তাকায় না। বড় হয়ে যাচ্ছে ছেলে, নিজের মতো করে ডালপালা মেলতে শুরু করেছে। মাকে আর তার তেমন প্রয়োজনই হয় না। এটাই পৃথিবী, এটাই নিয়ম। আজ আকাশ অসম্ভব রকমের উজ্জ্বল। গাঢ় নীল মহাশূন্যে উর্মির থেকে অনেক উঁচুতে একটা চিল একা একা পাক খেয়ে চলেছে। এত উঁচু দিয়ে উড়ছে চিলটা যে এখান থেকে তাকে একটা কালো বিন্দুর মতো মনে হয়। মাঝে মাঝে বিন্দুটা স্থির স্থির বিন্দু হঠাৎ নেমে আসছে নিচে, বাতাসে ভাসছে নিজের খুশি মতো। আবার ইচ্ছে হলে নিথর। অন্যমনস্ক উর্মি চোখে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলো চিলটাকে। এবার পাখিটা সরে যাচ্ছে আকাশের পশ্চিম প্রান্তে। ওপাশের বিশাল বহুতল বাড়িটার কাছে এসে দুলল ক্ষণিকের জন্য, তারপর চোখের আড়াল হয়ে গেল। উর্মিও ফিরল। বড়সড় ডাইনিং কাম ড্রয়িং হলকে ঘিরে শোয়ার ঘর, ছেলের ঘর, গেস্ট রুম, কিচেন, বাথরুম, স্টাডি। ঘোরানো সিঁড়ি ধরে নিচে নেমে গেলে গ্যারেজ, কাজের লোকেদের থাকার ঘর আর সমীরনের প্রকাণ্ড চেম্বার। মাত্র 2.5 কাঠা জমির ওপর ছিমছাম শৌখিন বাংলো ধাঁচের বাড়ি। নিজের এই বাড়ি দেখে মাঝে মাঝে কেমন যেন বিস্ময় লাগে উর্মির। এত সুখ, এত সম্পদ শুধুই তারই তো। সমীরন জাদুদণ্ড ঘুরিয়ে একটার পর একটা বৈভব কিনে দিচ্ছে উর্মিকে, উঠিয়ে দিচ্ছে ওপরে, অনেক ওপরে, ওই চিলটার মতো। নিজেও উঠছে স্পুটনিকের মতো। এই বুঝে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল। হাইকোর্টের দুধে ব্যারিস্টার সুধাংশু গুপ্তর এককালের জুনিয়র সমীরন সেন নিজেই এখন আদালতে ঢোকে চারপাশে 4 জুনিয়র নিয়ে। 40 পেরোতে না পেরোতেই সে সাফল্যের মধ্য গগনে। বছর 5 আগে বিশিষ্ট এক ব্যবসায়ীকে খুনের মামলা থেকে বার করে এনেছিল সমীরন। তারই নজরানা সল্টলেকের এই 2.5 কাঠা জমি। বাড়ি অবশ্য সমীরন নিজেই বানিয়েছে মনের মতো করে। গাড়িও নতুন কেনার ইচ্ছে ছিল, ইনকাম ট্যাক্সের ঝুটঝামেলার জন্য ঝুঁকি নেয়নি। জলের দরে পুরনো এক ফিয়েট কিনে যন্ত্রপাতি সব পাল্টে আমূল বদলে নিয়েছে চেহারা। উর্মি লম্বা সোফাটায় বসে পা ছড়িয়ে দিল। সকালবেলার ওই উদ্দাম ব্যস্ততা কাটার পর চুপ করে অপার শান্তি, এখন অখণ্ড অবসর। কি করবে এখন? ভিসিআরে একটা ক্যাসেট চালিয়ে দেখবে বসে বসে? শিবুর মাকে রান্নায় একটু সাহায্য করবে গিয়ে? ফিল্ম ম্যাগাজিন উল্টোবে? বিউটি পার্লার থেকেও একবার ঘুরে এলে হয়। 2 সপ্তাহ হয়ে গেল ফেসিয়াল করা হয়নি। হ্যাঁ, তার চেয়ে বরং টেলিফোনে দিদির সঙ্গে একটু গল্প করা যাক।
ভাবতে ভাবতে উর্মি খবরের কাগজটা খুলল একবার। আনমনা ভাবে পাতা উল্টাচ্ছে, আইন আদালতের পাতায় এসে চোখ আটকে গেল। বিখ্যাত বার সিঙ্গার মিস রিয়ার কেস হাইকোর্টে। উর্মি সোজা হয়ে বসল। মিস রিয়া মানে সেই মেয়েটা? কোন বারে যেন গান গাইতো, গাড়িতে লিফট দেওয়ার নাম করে দুটো ছেলে ধর্ষণ করেছিল মেয়েটাকে বছর দুয়েক আগে। লোয়ার কোর্টে বেকসুর খালাস পেয়েছে আসামিরা। মামলাটা নিয়ে খুব হইচই হয়েছিল এক সময়। খবরটা ভাষা ভাষা পড়ে উর্মি পরের পাতায় চলে এলো। সেখান থেকে তার পরের পাতায় বিশাল জায়গা জুড়ে এক বিজ্ঞাপন। নতুন একটা ক্রিম বেরিয়েছে বাজারে, হার্বাল, ভারতীয় জড়িবুটির সঙ্গে রহস্যময় চীনা শিকার বকর দিয়ে তৈরি। মাখলে ত্বক আরো উজ্জ্বল হয়, যৌবনে ভাটা পড়ে না। নিজের দুহাতে আলগা হাত বোলালো উর্মি। মাত্র 35-এই চামড়ায় কেমন খসখসে ভাব। কিনে দেখবে নাকি ক্রিমটা? কাগজ রেখে টেলিফোন করলো উর্মি। টেলিফোন রেখে টিভি চালালো। শিবুর মাকে অর্ডার দিয়ে কফি খেলো 1 কাপ। গড়িয়ে গড়িয়ে পার করছে সময়। কে বলে সুখের সময় হু হু করে কেটে যায়? সময় এখন স্থির, মহাশূন্যের ওই চিলটার মতো। অবেলায় ঘুমিয়ে পড়েছিল উর্মি বিকেলের দিকে। দুপুরে মার্কেটিং এ বেরিয়েছিল একটু, টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল। কুশন কভার, কিছু মরশুমি ফুলের বীজ, চারা, পরশু দিদির মেয়ের 18th বার্থডে, তার জন্য একটা দামি উপহার, নতুন এক সেট পর্দার কাপড়। কার্তিক মাস ফুরিয়ে এলো, এখনো বাতাসে তেমন হিমেল ছোঁয়া নেই। ঝাঁঝা রোদ্দুরে পুড়ছিল দুপুরটা। ফিরেই বেডরুমের যান্ত্রিক ঠান্ডায় জড়িয়ে এসেছিল উর্মির দুচোখ। ঘুম ভাঙলো মন্টুর ডাকে, মামি, ও মামি। উর্মি চোখ রগড়ালো। কারা যেন এসেছে মামার কাছে, চেম্বারে বসাবো? ধনঞ্জয় কোর্ট থেকে ফেরেনি? না, রোববার আসতে বলে দে, তোর মামা আজ বসবে না। কথাটা বলেই উর্মি সচকিত হলো। নানা ধরনের ক্লায়েন্ট আসে সমীরনের, অনেক প্রভাবশালী লোকও আসে মাঝে মাঝে। কাজের লোকদের দিয়ে তাদের খবর পাঠানো পছন্দ করে না সমীরন। গমনোদ্যত মন্টুকে পিছু রাখলো উর্মি। থাক, তোকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি, তুই আমার জন্য চায়ের জল বসা। শাড়ির আঁচল গোছগাছ করে চুলে হালকা চিরুনি বুলিয়ে নিল উর্মি। নিচে নেমে আগন্তুকদের দেখে বিস্মিত হলো সামান্য। একটি মেয়ে শুকনো মুখে জড়সড় হয়ে সদরে দাঁড়িয়ে। বয়স বড় জোর বছর 30, তেমন একটা সুন্দরী নয়, তবে আলগা চটক আছে চেহারায়। পরনে বাঁধনি প্রিন্টের সবুজ সাদা সালোয়ার কামিজ, সাদা দোপাট্টা। চড়া মেকআপেও চোখের নিচের কালি ঢাকা পড়েনি। সঙ্গে এক মাঝবয়সী বুড়োটে মানুষ, টিংটিঙে শরীর, জামা কাপড় যথেষ্ট অগোছালো, কেমন ভিকিরি ভিকিরি। ঠিক এই স্তরের মক্কেল তো বড় একটা আসে না সমীরনের কাছে। মেয়েটি কথা বলল প্রথমে। সমীরন বাবু আজকে আমাদের আসতে বলেছিলেন। এই তবে সেই মহিলা। উর্মির বিস্ময় বাড়ছিল। সমীরন তো ফৌজদারি মামলা করে, এদের আবার কি কেস? মেয়েটার স্বর বেশ ঋণ ঋণে, কথা বললেই যেন মৃদু প্রতিধ্বনি ওঠে বাতাসে। কৌতূহল চেপে উর্মি হাসি ফোটালো মুখে। কিন্তু ওর তো আজকে ফিরতে দেরি হবে, উনি আপনাদের কাল দুপুর 2টোয় হাইকোর্টে দেখা করতে বলেছেন। ও, মেয়েটার স্বরে হতাশা ফুটে উঠল। পিছন ঘুরে একবার দেখলো সঙ্গীকে, আবার ফিরেছে। ক্লান্ত স্বরে বলল, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? এরপর আর দরজায় দাঁড় করিয়ে রাখা অভদ্রতা হয়ে যায়। উর্মি দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন, ভেতরে আসুন। দরজার পরে ছোট্ট প্যাসেজ, তার গায়ে প্রকাণ্ড হলঘর, সমীরনের চেম্বার। আগে শুধু হাইকোর্ট পাড়াতেই বসতো সমীরন, ছোট ছোট পায়রার খুপড়ির মতো কুঠুরিতে। নতুন বাড়িতে ঢুকেই মন ভরে বিশাল চেম্বার সাজিয়েছে। চতুর্দিকে উঁচু উঁচু কাচের আলমারি, যেদিকে তাকানো যায় শুধু মোটা মোটা বই আর আইনের জার্নাল। মানে ইয়া এক সেক্রেটারিয়েট টেবিল দিয়ে নিজের ঘরটাকে খুব ভালোভাবে সাজিয়েছে, যেন একটা রাজকীয় ব্যাপার। বন্ধ ঘরে চাপা ভ্যাপসা গন্ধ ছমছম করছে। উর্মি
একটা জানলা খুলে দিল। একটু আগেও বাইরে একটা বিকেল ছিল, এখন গাঢ় আঁধার। বাতাস ঠান্ডা হয়েছে সামান্য। ঘরে ঢুকে মেয়েটা দাঁড়িয়ে পড়েছে আড়ষ্ট ভাবে, এদিক ওদিক দেখছে। ভেতর থেকে নিজেই জল নিয়ে এলো উর্মি। প্রবল তৃষ্ণার্তের মতো এক চুমুকে গ্লাস শেষ করলো মেয়েটা। জল খাওয়ার ভঙ্গিটি দেখে ভারী মায়া হচ্ছিল উর্মির। নরম স্বরে বলল, আর দেব? মেয়েটা হাসলো, না না ঠিক আছে। আধবুড়ো লোকটা বসে পড়েছে চেয়ারে, হাঁপাচ্ছে অল্প অল্প। উর্মি জিজ্ঞাসা করলো, আপনি জল খাবেন? নো থ্যাঙ্কস। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেও কি ভেবে রেখে দিল লোকটা। সমীরণ বাবুর কি আসতে খুব দেরি হবে? আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা অপেক্ষাও করতে পারি। উনি কিন্তু বলে গেছেন অনেক রাত্রি হবে। লোকটার মুখ চকিতে অপ্রসন্ন। উর্মির এই উপস্থিতি অগ্রাহ্য করেই মেয়েটাকে বলল, এখন ঠালা বোঝো, কাল সেই কোর্টে ছুটতে হবে। মেয়েটা চিন্তিত মুখে মাথা নাড়ল। অগত্যা। এখন বলছো কোর্টে গিয়ে তো কাল গজগজ করবে, আমাকে এ দেখছে, আমাকে ও দেখছে, ওই লোকটা আমাকে টিপ্পনি কাটলো। মেয়েটাও পলকে উর্মির উপস্থিতি ভুলেছে। আড়ষ্টতা ছেড়ে ঝাঁঝিয়ে উঠল হঠাৎ। কি করা যাবে, স্যার যখন যেতে বলেছেন যেতেই হবে। লোকটা দুহাতে হাঁটু চেপে উঠে দাঁড়ালো। আমার কি, তোমার কেস তুমিই বোঝো, আমাকে আর এ ব্যাপারে জড়াবে না। কত যেন জড়িয়েছো তুমি, সে তো এখন বলবেই। বেইমান। বেইমান কে, আমি না তুমি? ডার্টি স্কাম, ইউ ডার্টি। ফুঁসছে লোকটা, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। উর্মি হতভম্ব হয়ে যাচ্ছিল। তার সামনে কি শুরু করেছে দুজনে। মাঝে মাঝে দিব্যি চোস্ত ইংরেজি বলছে, অথচ দুজনেরই শিক্ষা সহমতের যথেষ্ট অভাব। লোকটা প্যান্ট শার্টও পরেছে দেখো, দামি কিন্তু নোংরা চিট, ঝলঝল করছে গায়ে, ঠিক যেন ধার করা অথবা কুড়িয়ে পাওয়া। গালে খোঁজা খোঁজা দাড়ি, চোখের কোণে চামড়ার ঠুলি। দেখেই বোঝা যায় লোকটা একটা আস্ত মদ্য। এদের কথাই কি বলে গিয়েছিল সমীরণ, নাকি এরা অন্য কেউ? ঘরে ডেকে এনে ভুল করলো না তো উর্মি? খানিকটা বিরক্তির সঙ্গে উর্মি বলে উঠল, আপনারা কি বসবেন? উনি কিন্তু ফিরবেন না। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ ফিরেছে। ঘুরে তাকিয়ে বলল, না না আমরা যাচ্ছি, আপনি দরজা বন্ধ করে দিন। বাঁচা গেল। উর্মি গ্লাস হাতে বেরিয়ে এলো প্যাসেজে। সরে দাঁড়িয়ে বেরোবার জায়গা করে দিচ্ছে দুজনকে। দরজাতে গিয়ে দাঁড়ালো মেয়েটা। আচ্ছা, কাল যদি আমরা এখানে এসে দেখা করি তাহলে কি স্যারের অসুবিধা হবে? সম্ভবত হবে, উনি তো প্রায়ই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট মিট করেন না। উর্মি অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, আপনারা বরং কোর্টে গিয়েই, উনি যদি বলেন তখন না হয় আসবেন এখানে। মেয়েটি সঙ্গে নিয়ে চলে গেল। দোতলায় ফিরে হাঁপ ছেড়ে বাঁচল উর্মি। উকিল ডাক্তারদের বউ হলে কত রকম চরিত্র যে দেখা যায়। একবার একটা কি রূপবান লোক এলো, চকচকে চেহারা, স্মার্ট কথাবার্তা, নিখুঁত সাহেবী অ্যাকসেন্ট ইংরেজি বলে। মেয়েরা দেখেই প্রেমে পড়ে যেতে বাধ্য। সেদিনও সমীরণ বাড়ি ছিল না। খাতির করে উর্মি বসিয়েছিল লোকটাকে। পরে শুনলো লোকটার বিরুদ্ধে নাকি স্মাগলিং এর চার্জ আছে নারী হরণের অভিযোগ, ড্রাগ পেডলিং এরও। ধরা পড়ার আগে আগাম জামিনের চেষ্টা করতে এসেছিল লোকটা। পেয়েও ছিল জামিন, সমীরণই পাইয়ে দিয়েছিল। কেস ফি ছাড়াও একটা সোনার নেকলেস উপহার দিয়েছিল উর্মির নাম করে। এখনো অবশ্য কেসটা চলছে, তবে লোকটা আর আসে না এ বাড়িতে। আজকের মেয়েটা ডাকাত খুনি নয় তো? হতেও পারে। তাহলে ওই সঙ্গী লোকটাকে ধরতেই চায়? যত সব ফালতু ভাবনা। মন্টু চা রেখে গেছে। উর্মি ডাইনিং টেবিলে বসে চায় চুমুক দিল। সমীরণের মামলা, ভাবতে হলে সমীরণ ভাববে, উর্মি কেন? চা শেষ করে ছেলের ঘরে একবার উঁকি দিল উর্মি। সায়েন্স সাবজেক্টের মাস্টারমশাই এসেছেন, তার কাছে পড়ছে টুবলু। ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে সমীরণ। তরুণ শিক্ষকটি টুবলুকে কম্পিউটারও শেখায়। সে আন্দাজে ছেলেটা টাকা খুব বেশি নেয় না। সপ্তাহে 2 দিন আসে, মাসে 800।
রঞ্জনার ছেলেকে শুধু অঙ্ক করাতে 500 টাকা নেয় টিউটর। রঞ্জনার ছেলে অবশ্য টুবলুর মতো সব নয়। ছেলের অঙ্কের সাফ মাথা দেখে সমীরনের খুব ইচ্ছা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক। ম্যানেজমেন্ট পড়লেও আপত্তি নেই। দরকার হলে সমীরন বিদেশ পাঠিয়ে দেবে ছেলেকে। A foreign degree is must now. উর্মির অবশ্য মনোগত বাসনা অন্যরকম। টাকা পয়সা তো থাকবেই, ছেলে লেখাপড়ার লাইনে থাকলেই বা মন্দ কি? উর্মির বাবার মতো যদি প্রফেসর হয় টুবলু, অথবা উর্মির মামার মতো সায়েন্টিস্ট। কথাটা শুনেই সমীরন এমন ক্ষেপে যায়, ভাবলে কি করে? আমার ছেলেও সব ছেঁদো ফাঁকিবাজির প্রফেশনে যাবে না। আমি রোজগার করছি লাখে, হি উইল আর্ন ইন মিলিয়নস। তাই হোক, টুবলুর বাবা যখন চায়, সেও তো উর্মিরই চাওয়া। উর্মিকে যে কানায় কানায় ভরিয়ে রেখেছে, তার চাওয়াকে কি উর্মি অমান্য করতে পারে? অলস মেজাজে ঘন্টাখানেক টিভি দেখলো উর্মি। এই সময় পরপর কয়েকটা সিরিয়াল হয়, কোনোটা হাসি, কোনোটা প্রেমের, কোনোটা ডিটেকটিভ। কোকরাশে গিলল সিরিয়ালগুলো। হঠাৎ উর্মির খেয়াল হলো টুবলুর মাস্টার মশাই চলে গেছেন বহুক্ষণ, অথচ টুবলুর ঘর থেকে কোনো সাড়া শব্দ নেই। কি হলো ছেলের? অন্যদিন তো দুধ দাঁড়িয়ে বেরিয়ে এসে বসে যায় পর্দার সামনে। আজ নিজের প্রিয় সিরিয়ালটার সময়ও গড় হাজির। ছেলের ঘরে এসে আরো নার্ভাস হয়ে গেল উর্মি। আলো নেভানো, বিছানায় শুয়ে আছে টুবলু। উর্মি ঘরের আলো জ্বাললো। কি হয়েছে রে তোর? শরীর খারাপ? টুবলু নিরুত্তর। আড়াআড়ি হাতে চোখ ঢাকলো। কাছে এসে ছেলের কপালে হাত রাখলো উর্মি। না, ঠিকই তো আছে। উর্মি ছেলের গায়ে হাত বোলালো। স্যারের টাস্ক করে রাখিসনি বুঝি? বকুনি খেয়েছিস? টুবলু ঝটকা দিয়ে সরিয়ে দিল মার হাত। ডিস্টার্ব করো না, আমাকে একটু একা থাকতে দাও। উর্মি হেসে ফেললো। ছেলে বড় হয়ে যাচ্ছে বলে হঠাৎ হঠাৎ বুক চিনচিন করে বটে, আবার 10 বছরের ছেলের মুখে প্রাজ্ঞ প্রাজ্ঞ কথা শুনতে ভালোও লাগে। ছেলেকে খেপানোর জন্য উর্মি বলল, তার মানে স্কুলে আর ছাড় খেয়েছিস? মোটেই না। তাহলে টুবলু কুমার ভ্যাবলাকান্ত হয়ে শুয়ে আছে কেন? আমার মন ভালো নেই, আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এই ব্যাপার? উর্মি হেসে উঠেছে খিলখিল। ধুর বোকা, খেলাতে তো হার জিত থাকেই। মেবি, আমি কেন লুজিং সাইড হব? বারে, কেউ না কেউ তো হারার সাইডে থাকবে। যে খুশি থাকুক, আমার হারতে ভালো লাগে না। অবিকল সমীরণেশ্বর। মামলায় পছন্দসই রায় না পেলে বাড়ি ফিরে এভাবেই শুয়ে থাকে সমীরণ, এভাবেই কথা বলে। বাপের ধাত পেয়েছে ছেলে। ভাবতে ভালো লাগছিল উর্মির। সমীরণ ফিরল রাত 11টার পর। পৃথিবী প্রায় নিঝুম। নতুন গড়ে ওঠা এই অভিজাত অঞ্চলে রাতটি বড় তাড়াতাড়ি নেমে আসে। নাগরিক সভ্যতা এখানে ভীষণ রকমের নির্জন। ভিসিআর চালিয়ে একটা নাচ গানের ছবি দেখছিল উর্মি। গুনগুন গানের কলি ভাজতে ভাজতে দোতলায় উঠে এলো সমীরণ। কি ব্যাপার, তুমি এখনো শোওনি? উর্মি হাসলো। কবে এ সময় শুই মশাই? তুমি কটায় চেম্বার থেকে ওঠো খেয়াল আছে? তার মানে আমিও আর্লি? বাহ, কথাবার্তার ধরনেই বোঝা যায় একটু টিপসি আছে সমীরণ। মদ সে কখনোই খুব বেশি খায় না, বাড়িতে থাকলে মেপে 1 পেগ শোয়ার আগে। স্বাস্থ্যবান। ফাটিতে গেলে 3 মেরে কেটে 4। মাতাল হয় না, তবে এসব দিনে সমীরণের মেজাজ বেশ ফুরফুরে থাকে। সোফায় বসে জুতো খুলছে সমীরণ। টুবলু ঘুমিয়েছে? কখন? এতক্ষণে বোধহয় স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। উর্মি পাশে এসে বসলো। চলো, আমরাও আজ শুয়ে পড়ি। এত তাড়াতাড়ি তোমার ঘুম আসবে? রাত 12টার আগে তো বিছানাতে যাও না কোনোদিন। আজ রুটিন ব্রেক। উর্মিকে আলগা জড়িয়ে ধরলো সমীরণ। মন্টু ধনঞ্জয় এ সময় দোতলায় ওঠে না, ছেলেও ঘুমোচ্ছে। একটু উদ্দাম হতে এখন বাধা নেই স্বামী স্ত্রীর। পেটে তরল পড়লে সমীরণ এরকম ধরনের কথাই বলে। উর্মিও তার জন্য প্রস্তুত। তবু একটু মজা করতে ইচ্ছে হলো তার। বলল, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি সিনেমাটা শেষ করে আসছি। ঝপ করে উঠে টিভি ভিসিআর সুইচ অফ করে দিল সমীরণ। হালকা ধমকের সুরে বলল, চলো বলছি, আমার এক্ষুনি তোমাকে চাই। সমীরণ এরকমই, যখন যেটা চাই তক্ষুনি সেটার জন্য উন্মাদ হয়ে ওঠাই তার স্বভাব।
সে রুমালি হোক কি উর্মি। উর্মি কপট ক্ষুণ্ণ স্বরে বলল, এমনিতে তো আমার থেকে তাকাতেই চাও না, বিছানায় পড়লে আর অমনি ভোঁস ভোঁস নাক ডাকা শুরু হয়ে যাবে। কচকচ করো না, তোমার মুড নষ্ট হয়ে যাবে। সমীরনের ভালোবাসারও ছিঁড়িছাড় নেই। শিশুর মতো আদর করতে চাইবে, দস্যুর মতো করতে থাকবে, বুনো বাঘ হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবে উর্মিকে। 20 মিনিটে ভোগী পুরুষের বাসনা শেষ। দুধে ক্রিমিনাল লয়ার শুয়ে আছে। উর্মি একবার বারান্দা থেকে ঘুরে এলো। পাখাটা 1 পয়েন্ট কমিয়ে দিল। রাতে এসি বন্ধ করে দিতে হয়। রাতভর যান্ত্রিক ঠান্ডা সহ্য হয় না সমীরনের। নীলচে রাতবাতি জ্বলছে। ঘর এখন ভারী মায়াময়, যেন নাইট ল্যাম্পের আলো নয়, চাঁদের কিরণ ছড়িয়ে আছে চারদিকে। উর্মি সমীরনের শরীর ঘেঁষে শুল, নিচু স্বরে ডাকলো, এই ঘুমিয়ে পড়লে নাকি? সমীরনের নেশা অনেকটা কেটেছে। ঘর ঘরে গলায় বলল, না, হাত বাড়িয়ে সিগারেট দেশলাইটা দাও তো। বিছানায় শুয়ে সিগারেট খাবে? ভালো লাগে না। নাক টিপে রাখো, দাও। আলো আধারে ঠুকে ঠুকে দেশলাই জ্বালালো সমীরন। সিগারেট ধরিয়ে সাইড টেবিল থেকে অ্যাশট্রে বুকে টানলো। মায়াবী ঘরে আগুনের ফুলকি লাল হয়ে উঠেছে, আবার কেটে যাচ্ছে ছাই হয়ে। সমীরনের লোমশ বুকে হাত বোলালো উর্মি। তুমি যে আমাদের জন্য আর একটা গাড়ি কিনবে বলছিলে, তার কি হলো? কিনবো, তারা কিসে? দুপুরের পর মার্কেটিং এ গেলে আমার খুব অসুবিধে হয়। ফেরার সময় বিকেলে ট্যাক্সি পাওয়া যায় না। টুবলুও বড় হচ্ছে, ওরও কি আজ স্কুল বাসে যেতে ভালো লাগে? ছেলেকে জড়াচ্ছ কেন, বলো না তোমার শখ। উর্মির চুলে আঙুল চালালো সমীরন। উর্মির ভালো লাগছিল। টুকরো টুকরো সুখের মুহূর্ত তো এগুলোই, এছাড়া মানুষ বাঁচে কি করে? সুখী বেড়ালের মতো আদরটা খানিকক্ষণ উপভোগ করলো উর্মি। তখনই কথাটা মনে পড়ে গেল। লঘু গলায় বলল, তোমার সেই মেয়ে ক্লায়েন্ট সন্ধ্যাবেলায় এসেছিল তোমার খোঁজে। কাল দুপুরে কোর্টে যেতে বলে দিয়েছি। সমীরন বোধহয় একটু অন্যমনস্ক ছিল। আলগোছে প্রশ্ন করলো, কে, রিয়া? নাম তো জিজ্ঞেস করিনি। উর্মিশ্বরে কৌতুক। রিয়াটা আবার কে? অন্ধকারে হেসে উঠল সমীরন। রিয়ার নাম শোনোনি? ফেমাস রিয়া, মিস রিয়া। আরে সেই যে লিডোবারে গান গাইতো, রেপ্ট হলো। আশ্চর্য, খবরটা তো আজই কাগজে পড়ছিল উর্মি, আর বিকেলে সেই মেয়ে এসেছিল। সমীরন তারই কেস করছে। উর্মি বিড়বিড় করে বলল, ওই মেয়েটাই তবে রিয়া? ইয়েস। সমীরন এখন আর হাসছে না। রিয়া কি একাই এসেছিল, নাকি সঙ্গে গাদাবোটটাও ছিল? কে জানে কি বোট, তবে সঙ্গে একটা লোক ছিল। খেকুর মতো সাবি? হ্যাঁ, আধবুড়ো। ও, তাহলে রিয়াই। লোকটা মিস রিয়ার স্বামী। বিস্ময়ের মাঝেও কুলকুল হেসে উঠল উর্মি। 35 বছরের দেহে অষ্টাদশীর কল্লোল। হাসতে হাসতে বলল, মিস রিয়ার আবার স্বামী কি গো? ও লাইনে ওরকমই হয়। নামের আগে মিস না থাকলে বার হোটেলে গানের আসর জমে না। উর্মি চিত হয়ে শুল। স্বামী হোক আর যাই হোক, লোকটা কিন্তু সুবিধের নয়। কি বিশ্রী ভঙ্গিতে কথা বলে। সমীরন মুহূর্তে টানটান, তোমার সঙ্গে মিসবিহেভ করেছে নাকি? না না, আমার সঙ্গে নয়, মেয়েটার সঙ্গেই খুব খারাপ ভাবে কথা বলছিল। দুজনে ঝগড়া লেগে গিয়েছিল প্রায়। এ ওকে কিট বলে, ও ওকে বেইমান বলে। কেন? মনে হয় লোকটা চায় না রিয়া হাইকোর্টে যাক। সে তো চাইবেই না, যা হাড়বজ্জাত লোক, একেবারে প্যারাসাইট। হাইকোর্টে আবার কেস চললে রিয়ার পোষার যদি মার খায়। সমীরন শেষ টান দিল সিগারেটে। তবে ও বেটার কিছু করার নেই। কেস তো রিয়ার সঙ্গে নয়, কেস গভর্নমেন্টের সঙ্গে। স্টেটের কেসে তুমি এলে কি করে? রিয়া আমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করেছে। আই শ্যাল বি কন্টেস্টিং দ্য কেস অ্যালং উইথ স্টেট। সিগারেট নিভিয়ে অ্যাশট্রে সাইড টেবিলে রাখলো সমীরন। বুকে হাত রেখে বলল, লোকটার রিয়ার ওপর চটার যথেষ্ট কারণ আছে। গভর্নমেন্ট হয়তো যেত না হাইকোর্টে, নেহাত কেসটা এত সেন্সেশনাল হয়ে গেল। মেয়েটাও ওপর মহলে গিয়ে খুব ধরাধরি করেছে। বলতে পারো এই রিয়ার জন্যই। তাই? মেয়েটার তাহলে চরিত্রের জোর আছে বলো, আত্মসম্মান বোধ আছে। চরিত্রের জোর? রিয়ার চরিত্র? তুমি তো আজ শুধু লিগাল হাজবেন্ডকে দেখেছো। মেয়েটার মোট কটা স্বামী জানো?
এখন যে বারে গান গায়, সেবারের মালিকও তো একটা স্বামী। আরো কত দিকে কত ছড়ানো আছে। সেকেন্ডের জন্য মেয়েটার মুখ মনে পড়ল উর্মির, শুকনো, দুঃখী দুঃখী, প্রসাধনে ঢাকা, চোখের তলায় গাঢ় কালি। উর্মি সন্দিগ্ধ স্বরে বলল, মেয়েটা নষ্ট? ওদা বাংলায় তো তাই বলে। তুমি শিওর? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রিয়া যে একটা থার্ড গ্রেড প্রস্টিটিউট, একথা বিশ্বসুদ্ধ সবাই জানে। উর্মি অল্পক্ষণ কি যেন ভাবলো। পায়ের কাছে চাদর ভাঁজ করা আছে, টেনে কিছুটা ঢাকলো নিজেকে। সমীরণকেও নিচু স্বরে বলল, জেনে শুনে তুমি এই কেস তবে নিলে কেন? নিলাম, মেয়েটা একজনের রেফারেন্সে এসে ধরে পড়লো, আমিও দেখলাম। ইটস আ জেনুইন কজ টু ফাইট। সমীরণের স্বরে দিব্যি নির্বিকার ভাব। মেয়েটা তো সত্যিই রেপ্ট হয়েছিল, জাস্টিস তো মেয়েটার প্রাপ্যই। ওই মেয়ের আবার ধর্ষণ কি? টাকা দিলেই যার তার সঙ্গে শুয়ে পড়ে। নিশ্চয়ই শোয়ে, কিন্তু নিজের ইচ্ছে। তুমি তাকে তাহলে জোর করতে পারো না, টাকা দিয়েও নয়। ইভেন আ প্রস্টিটিউট হ্যাজ রাইট টু রিফিউজ। ইনফ্যাক্ট সেটাই ঘটেছিল। ছেলেগুলো টাকা নাচানো সত্ত্বেও রিয়া ওদের প্রস্তাবে রাজি হয়নি। তখনই ছেলে দুটো গাড়ি থামিয়ে পার্ক সার্কাস ময়দানের অন্ধকারে নিয়ে গিয়ে, মেয়েটা অবশ্য সামান্য ড্রাঙ্ক ছিল, তবে দ্যাট ডাজন্ট ম্যাটার। ফোর্সিবল সহবাস ইজ রেপ। ছেলে দুটোর তো শাস্তি হওয়াই উচিত। আই উইটনেস রয়েছে, মেডিকেল টেস্টে প্রমাণিত হয়েছে, বাছাধনরা পালাবে কোথায়? উর্মির কৌতূহল বাড়ছিল। এরকমও হয়? অবাক স্বরে বলল, লোয়ার কোর্টে তবে ছেলে দুটো ছাড়া পায় কি করে? ওই চরিত্র ব্যাপারটা নিয়েই কোর্টে বেশি টানাটানি হয়েছিল, তাই। ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল, পাবলিক প্রসিকিউটর বলে মেয়েটা নিষ্কলঙ্ক গৃহবধূ। ব্যাস, ওই খারাপ ভালোর প্যাঁচে পড়ে এই কেস গেল কেচে। আমি অবশ্য এখনো লোয়ার কোর্টের জাজমেন্টটা ডিটেলে পড়িনি, পড়লে হয়তো কেসের লুপ হোল গুলো আরো নিখুঁত ভাবে ধরা যাবে। তোমার কি মনে হয় কেসটা জিততে পারবে? খাটতে হবে খুব। আই উইল ট্রাই। উর্মি এবার ফস করে একটা অন্য প্রশ্ন করে বসলো। মেয়েটার হাল তো খুব ভালো বলে মনে হলো না। ও তোমার ফিটি দিতে পারবে? আমি তো ফি নিচ্ছি না, শুধু ওই কোর্টের খরচা, টাইপ 5। উর্মি খুব খুশি হলো, তবে একটু ঠাট্টা জুটতেও ছাড়লো না। হঠাৎ এত দয়া? মেয়ে বলে? অসহায় মেয়ে বলে। আমি কেসটা টেক আপ করেছি অ্যাজ আ সোশ্যাল সার্ভিস। ছেলেটা যদি জাস্টিস পায় তবেই সেটা হবে আমার পারিশ্রমিক। কি কাজটা খারাপ করেছি? উর্মি উত্তর দিল না, স্বামীর বুকে মুখ ঘষল। আহ, হৃদয় ভরে যাচ্ছে উর্মির। কত অকিঞ্চিতকর মেয়ে ওই রিয়া। জীবনটাও তার খুব পরিচ্ছন্ন নয়, তবু তার জন্য সহানুভূতির কপাট খোলা আছে সমীরণের। এখনো এই ব্যস্ত সময়েও কে বলে সমীরণ সেন যশংখর আইনজীবী? যত সব নিন্দুকদের কথা। উর্মির স্বামীর মতো স্বামী কটা আছে দুনিয়ায়? সমীরণ কখন ঘুমিয়ে পড়েছে। অনেক রাত অব্দি জেগে রইল উর্মি। বারবার মেয়েটার মুখ মনে পড়ছিল তার। হালকা তন্দ্রায় উর্মির স্বপ্নও দেখল, রোজই দেখে। সবুজ বাগান, মনোরম দোলনা, ঝিরঝিরে নদী, এসব। আজ স্বপ্নটা একটু অন্যরকম। হায়না, শিশু, জঙ্গল, কত কি এলো স্বপ্নে। বিশ্রী, নিষ্ঠুর, ভারী অদ্ভুত। একদিন দুদিন মনেও রইল স্বপ্নটা উর্মির, তারপর কখন যেন ভুলেও গেল। উর্মি সুখী, উর্মি নিশ্চিন্ত। কয়েক মাস কেটে গেল। শীত এবার জাঁকিয়ে এসেছিল কলকাতায়, হাড় কাঁপিয়ে চলেও গেল। গোটা শীতকালটা মরশুমি ফুলে ছেয়ে রইল উর্মির বাগান। প্রকাণ্ড ডালিয়া, রংবাহার জিনিয়া, পবিত্র চন্দ্রমল্লিকা, তাদের দেখে দেখেই নয়ন ভরে গেল উর্মির। মাঘ মাসের মাঝামাঝি ঠান্ডা আচমকা কমে গিয়েছিল। কদিন নিম্নচাপের বৃষ্টি ফিরিয়ে নিয়ে এলো হিমেল হাওয়া। সমীরণ টুকলো দুজনেই কাঁধ পাল্লা দিয়ে কাশছে। উর্মির কদিন ভারী চিন্তা গেল। ফাল্গুন মাস পড়তেই বাতাস রূপ বদলেছে, আবার সব আগের মতো। সমীরণের ব্যস্ততা বাড়লো আরো। টুকলো গেঁথে গেল কম্পিউটারের খেলায়। তা যাক, উর্মি বা এমন কি খারাপ আছে? একটা ফুটফুটে লাল মারুতি এসেছে বাড়িতে, তাতে চড়ে বেড়াও যত খুশি। সিনেমা, মার্কেটিং, বিউটি পার্লার, এর বাড়ি তার বাড়ি, ক্লাব, লেডিস সার্কেল, কিছু না থাকলে অলস হাত পা ছড়িয়ে শুয়ে থাকা ঘরে।
একটি মেয়ে সপ্তাহে 3 দিন শরীর দলাই মলাই করে দিয়ে যায় উর্মির। সে সময় উর্মি বিদেশি ম্যাগাজিনের পাতা উল্টে সুন্দর সুন্দর ছবি দেখে। সোনালী সমুদ্র তট, পাহাড়ের সূর্যাস্ত, নীল আলোমাখা মায়াময় ভোর, প্রকৃতিও রুটিন মতো সাজছে, নতুন নতুন সাজে। বাতাস শীতল থেকে মধুর হলো, মধুর থেকে তপ্ত। তাতেই বা উর্মির কি এলো গেল? ড্রয়িং ডাইনিং স্পেসটাও এবছর শীতাতপ নিয়ন্ত্রিত করে দিয়েছে সমীরণ। 2টো গাড়িতেই এসি মেশিন। একদিন বিকেলে বাপের বাড়ি গেল উর্মি। প্রায়ই যায়, কিন্তু আজকে যাওয়াটা একটু অন্যরকম। নতুন বাংলা বছর আসছে, এ সময় বাবা মাকে কিছু দিতে হয়, নিয়ম নয়। উর্মি তৃপ্তি পায় দিয়ে। বাপের বাড়ি এসে ঝাঁপি খুলে বসলো উর্মি। বাবার জন্য মিহি আদ্দির পাঞ্জাবি কিনেছে, মার জন্য সাদা জমির ব্যাঙ্গালোর সিল্ক, দাদার ছেলে মেয়ের জন্য জামা কাপড় এনেছে হাল ফ্যাশনের চটকদার। উর্মি এবারে বাড়ি এলেই খুশির প্লাবন বয়ে যায়। বাবা এককালের অধ্যাপক মানুষ, এখনো লেখাপড়া নিয়েই থাকেন। অপ্রস্তুত মুখে তিনি বললেন, এটা আবার আনতে গেলি কেন? এই বয়সে কি আর এত মিহি পাঞ্জাবি মানায়? মাও বলল, এখন আর তেমন কোথায় বেরোই রে, এত দামি শাড়ি নিয়ে কি করব? উর্মি ছদ্ম ধমক দিল দুজনকে, কোনো কথা নয়, যা কিনে এনেছে তা তোমাদের পড়তেই হবে এক্ষুনি। তো ধনী মেয়েকে বাবা মাও সমীহ করে। সেজে গুজে সঙের মতো দাঁড়ালো দুজনে। এটা সেটা কথার মাঝে সমীরণের কথাও উঠে পড়লো বারবার। বৌদি গদগদ স্বরে বলল, সমীরণের নাম তো আজকাল খুব দেখছি কাগজে। বাবা বলল, সামনের বাড়ি তুলসীবাবু দেখা হলেই বলেন আপনার জামাই তো মশাই এখন পাবলিক ফিগার। মা বলল, রিয়া মেয়েটার জন্য কি লড়াইটা না লড়ছে ছেলেটা। আগেও বলেছে, আজও বলল উর্মি। এই কেসটার জন্য ও কিন্তু কোনো টাকা নিচ্ছে না বাবা, শুধু একটা অন্যায় হয়েছে বলে লড়ে যাচ্ছে তোমার জামাই। বাবা হাসছে মিটিমিটি। তোর জন্য আমি ছেলে পছন্দ করতে ভুল করিনি, কি বল? টাকা তো অনেকেই কামায়, অমন মন থাকে কজনের। উর্মি স্তুতিটুকু প্রসাধনের মতো মেখে নিল গায়ে। হাসি মুখে বলল, এখন ভালোই ভালোই কেসটা জিতলে হয়। বিশ্বাস করবে না, এই কেসের জন্য রাত জেগে কত পড়াশোনা করছে ও। জুনিয়ররা লাইব্রেরি ঘেটে ঘেটে বই আনছে, আর তোমাদের জামাই খুঁটে খুঁটে পয়েন্টস জোগাড় করছে। কত শত কেস যে ঘাঁটা হয়ে গেল। তুমি কিচ্ছু ভেবো না, সমীরণ এই কেস নিশ্চয়ই জিতবে। চারদিকে ধন্য ধন্য পড়ে যাবে। আহা, তাই যেন হয়। ভরা বুকে বাড়ি ফিরছে উর্মি। হঠাৎ রাস্তার একদিকে চোখ পড়ে গেল। হাতিবাগানের ফুটপাতে গিজগিজি চৈত্র সেলের ভিড়, তার মধ্যে একটু ফাঁকায় ওই মেয়েটা কে? উর্মি গাড়ি থামালো, কাঁচ নামালো। রিয়াই তো। রিয়াও দেখেছে উর্মিকে, দ্বিধান্বিত চোখে তাকাচ্ছে। ড্রাইভারকে দিয়ে রিয়াকে ডাকালো উর্মি। অবলীলায় তুমিতে নেমে এলো। চিনতে পারছো? রিয়া ঘাড় নাড়ল। আপনি তো স্যারের মিসেস, মনে আছে? থাকবে না? উর্মির তখনই মনে পড়লো মেয়েটা সেই যে একবার এসে ফিরে গিয়েছিল, আর তারপর কখনো সল্টলেকের বাড়িতে আসেনি। আলগাভাবে উর্মি বলল, তুমি আর আমাদের বাড়িতে আসো না তো? রিয়া হাসলো আলতো, উত্তর দিল না। তোমার বাড়ি কি এদিকে? এই তো কাছেই, বাগমারি। তুমি কি বাড়ি ফিরবে? আমি তোমাকে এগিয়ে দিতে পারি। অল্প ইতস্তত করে গাড়িতে উঠে পড়ল রিয়া। শেষ বিকেলে দিনের তাপ কমেছে খানিকটা, তবু কাঁচটা তুলে দিল উর্মি। এসিটা চলুক। গাড়ি চলছে। মোড়ের মাথায় ভীষণ জ্যাম, শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। আলস্যমাখা কৌতূহল নিয়ে উর্মি দেখছিল মেয়েটাকে। রিয়ার শাড়ি পরেছে আজ, সিনথেটিক। ঘাড়ের ওপর চুল চূড়ো করে বাঁধা, তেমন মেকআপও নেই। প্রসাধন মেয়ের মুখটা বেশ টলটল লাগছে। উর্মি কথা শুরু করলো, তুমি তো ভালো গান করো, তাই না? ওই একরকম। রিয়া মৃদু হাসলো। কে আর আমার গান শোনে? কেন, কত লোক শোনে। না ম্যাডাম, বার হোটেলে কে আর গান শুনতে যায়? উর্মি একটু চুপ করে থেকে বলল, তুমি কি গান শিখেছিলে? আমার বাবা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তেমন নামই নয়, তবে তারও কিছু ছাত্রছাত্রী ছিল। সেদিন আমার সঙ্গে যাকে দেখলেন, সেও তো আমার বাবার ছাত্র। তোমার স্বামী? হ্যাঁ, স্বামী সুব্রত। বলে রিয়া ঘুরে বসেছে উর্মির দিকে। আপনার সামনে আমরা সেদিন বিশ্রী ঝগড়া করে ফেলেছিলাম।
উর্মি কিছু বলল না। আমার পরে খুব খারাপ লেগেছিল। রিয়া সামান্য উদাস। কি করব, ওটাই যে অভ্যেস হয়ে গেছে। লোকটার চেহারা মনে পড়লো উর্মির, খয়াটে, অপরিচ্ছন্ন, বুড়ো বুড়ো। খস করে প্রশ্ন করে ফেললো অনেকটা সম্রাজ্ঞীর ভঙ্গিতে, তোমার স্বামী করেন কি? কেন, আপনি জানেন না ম্যাডাম? স্যারের মুখে শোনেননি? রোজগার পাতি ভালো নয় শুনেছি। রিয়ার চোয়াল মুহূর্তে কঠিন। ভালো নয় কথাটা ভুল, কিচ্ছুই করে না। ঘর থেকে একদিন ভাঙিয়ে এনেছিল, এখনো ভাঙিয়ে ভাঙিয়েই খাচ্ছে, গিলছেও বলতে পারেন। চেহারাটা দেখেননি? মোর কুট্টে, ছিরকুট্টে। কে বলবে আমার থেকে মাত্র 8 বছরের বড়? বোতল টেনে টেনে ওই হাল। কি কাট কাট কথা রে বাবা। উর্মি শিহরিত হচ্ছিল। মুখের রাগ ঠাকও নেই, শুনলেই কেমন কান ঝাঝা করে। উর্মি একটু টেরিয়া হলো। ড্রিঙ্ক তো তুমিও করো, করো না? রিয়া ঈষৎ চমকালো যেন, ঝাঁঝালো মুখ মিয়ে গেল সামান্য। বলল, করি, স্ট্রেন হয় সেই জন্য করি। জোর করে অভ্যেসটা ধরিয়ে দিয়েছে বলে করি। কে ধরিয়েছে? স্বামী? শুধু স্বামী কেন, যাদের সঙ্গে ওঠা বসা তাদের ইচ্ছেটাও তো মানতে হয়। তবে অন্যের রোজগার ভাঙিয়ে খাই না, নিজে আর্ন করে খাই। আমার খাওয়ার সঙ্গে সুব্রতর খাওয়ার তুলনা? সুব্রতর লিভারের ট্রিটমেন্ট করাতে প্রতি মাসে আমার কত খরচ হয় জানেন? তার উপর বাবুর কত ফ্যাসিনেশন। দামি জামা চাই, দামি জুতো চাই। এখন অবশ্য আহ্লাদ সব ঘুচিয়ে দিয়েছি। এত কথা বলছে কেন রিয়া, প্রায় অচেনা উর্মির কাছে? উর্মি তার লয়ারের বউ, তাই? নাকি উর্মির বর বিনা পয়সায় কেস করে দিচ্ছে বলে গাওনা গাইছে? উর্মি রুক্ষ হলো সামান্য। স্বামী যখন ওই রকম, তখন তার সঙ্গে তোমার থাকার দরকারটা কি? তুমি স্বাধীন, তোমার স্বাধীন রোজগার আছে। রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। ছেড়েই তো দিতাম, কিন্তু ওই যে মেয়ে মানুষ হওয়ার জ্বালা, প্রকৃতি আগেই ঘা মেরে রেখেছে। উর্মি ঠিক বুঝতে পারলো না কথাটা। বলল, মানে একটাই সন্তান, মেয়ে। তোমার মেয়ে আছে নাকি? 10 বছর ধরে সংসার করছি, ছেলে মেয়ে থাকবে না ম্যাডাম? মেয়ের জন্যই তো হাতিবাগানে এসেছিলাম জামা কিনতে। সেই মেয়ে আবার বাবার খুব ন্যাওটা। মিস রিয়াও মা, সন্তানের জন্য জামা কেনে? উর্মি তার সুখী চিন্তা দিয়ে মেলাতে পারছিল না ব্যাপারটা। খানিকটা গার্জেনি ঢঙে বলল, যতই ন্যাওটা হোক, মেয়ের কথা ভেবেই তো তোমার তাকে নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত। কি যে বলেন। কেমন করে যেন হাসলো রিয়া। মেয়েরা স্বাধীন হোক কি না হোক, বাঁচতে গেলে তাদের চিরকালই একটা ঢাল লাগে। তা সে স্বামীই হোক, বাপই হোক, ছেলেই হোক বা হাফ স্বামী। আমরা মা মেয়ে যদি আলাদা বাসা ভাড়া করি, সেখানে যে মোচ্ছব লেগে যাবে। এখন তো তাও ক্লায়েন্টদের সঙ্গে রিলেশন, তখন কতজন যে ফ্রি রাইড চাইবে, মাঝখান থেকে মেয়েটাও। এখনই বা তোমার মেয়ে ভালো শিক্ষাটা কি পাচ্ছে? উর্মি ঝাঁঝিয়ে উঠল। সে তার কপাল, আমি কেন তাকে আরো খারাপ দিকে ঠেলবো? তার পড়াশোনার বন্দোবস্ত করেছি, এরপর সে কি হবে সেটা তার ব্যাপার। আমার বাবা তো প্রায় সাধু সন্ত মানুষ ছিলেন, তা বলে আমার জীবন কি সাধু সন্তর মতো হয়েছে? তাও তো আমি তার মতো শুধু জন্ম দিয়ে কর্তব্য সারিনি। অনেকক্ষণ ধরে উর্মি যে কথাটা বলবে বলবে করছিল, সেটাই এবার বেরিয়ে এলো মুখ থেকে। তোমার তো মুখে কিছুই আটকায় না দেখছি। আটকাবে কি করে? আমরা তো আর 5টা মেয়ের মতো ঘেরাটপের মধ্যে থাকি না। বাবার আড়াল, স্বামীর আড়াল, ভাইয়ের আড়াল, ওসব আমাদের কোথায়? খোলামেলা আছি, খোলামেলা কথা বলে ফেলি। আপনি কি রাগ করছেন ম্যাডাম? উর্মি কেমন নিষিদ্ধ উত্তেজনার স্বাদ পাচ্ছিল। বলল, না না, বলো বলো। রিয়া চলন্ত গাড়ির বাইরেটা দেখার চেষ্টা করছে। কালো কাঁচের ওপারে সাঁঝবেলা আঁধার হয়ে গেছে, কিছুই স্পষ্ট দেখা যায় না। একটা সরকারি বাস খারাপ হয়েছে সামনে, গাড়ি একেবারে অনড়। উর্মির ড্রাইভার একবার অধৈর্যভাবে রাস্তা দেখছে, একবার পিছনের মেম সাহেবকে। রিয়া সিটে শরীর ছেড়ে দিল। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি ম্যাডাম, সুখী গৃহবধূ হয়েই বা কি লাভ হতো? সারাদিনের পরিশ্রমের বিনিময়ে 2টো ভাত পেতাম, নয়তো রাতে কারো ইচ্ছা পূরণের বিনিময়। এই জীবনের সঙ্গে তার কি বা তফাৎ? একটাতে সমাজের সায় আছে, আর একটাতে নেই।
নেই বা বলি কি করে? যারা আমাদের নিয়ে আমোদ আহ্লাদ করতে যায় তারাও তো এই সমাজেরই লোক, কারো দাদা, কারো ভাই, কারো বাবা। উর্মির বাকরোধ হয়ে যাচ্ছিল। মেয়েটা স্পর্ধা তো কম নয়, ভদ্র মেয়েদের দিকে অশালীন ইঙ্গিত করছে। এক্ষুনি ঘাট ধরে নামিয়ে দেবে গাড়ি থেকে। তুমি কথা বলতে গিয়ে উত্তেজনায় উর্মির গলা কেঁপে গেল। তো তুমি প্রেম ভালোবাসা কাকে বলে তুমি বোঝো? স্বামীরা কত ভালোবাসতে পারে স্ত্রীকে তা জানো? জানি ম্যাডাম, বুঝতেও পারি। রিয়া চোখ বুজেছে আচমকা। ওই যে লোকটাকে এতক্ষণ গালাগাল দিলাম, আমার স্বামী, আমি ছেড়ে দিলেও মনের দুঃখে মরেই যাবে। উপায় ছিল না, লোভও ছিল, তাই একসময় আমাকে প্রায় জোর করেই, আর এখন সেই যন্ত্রণাতেই আরো বেশি মত গেলে। এই যে লোকটার আমার ওপর জোর ফলানোর আজ আর সাহস নেই। আমি এত হ্যাকথু করি, তাও আমার পেছন পেছন লুলু করে ঘুরে বেড়ায়। একে কি আপনি প্রেম বলবেন না ম্যাডাম? উর্মির শীত শীত করছিল বুকের ভেতরে, অনেক ভেতরে ছোট্ট মতো কি যেন একটা কাঁপছে। রিয়া বিড়বিড় করে বলল, এই যে আমি কেসটা লড়ছি, এত স্ক্যান্ডাল হলো আমাকে নিয়ে, এই যে কোর্টে আমাকে এত নোংরা নোংরা জেরা করা হয়েছিল, বলতে পারেন আরো নাঙ্গা করে দেয়া হলো আমায়, এটাই বা আমার স্বামী সহ্য করতে পারলো কই? রেগে গিয়ে গালাগাল করে আমাকে, আবার কাঁদেও মাঝে মাঝে। এও তো সত্যি ম্যাডাম। উর্মি অস্ফুটে বলল, তারপরও তুমি কেসটা চালিয়ে যেতে চাইলে? না চাইলে যে নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতাম ম্যাডাম। জানেন জানেন আমার ওপর যারা অত্যাচার করেছিল তারা কে? আমার একদম ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি, হাত ধরে নেচেছি, পাড়ার ফাংশনে একসঙ্গে গান গেয়েছি। ওরাও আমাকে মেয়ে মানুষ ভেবে পড়লো। মেয়ে হয়ে জন্মানোর কি একটাই মানে ম্যাডাম? একটা মাংসের তাল। কোনো অনাত্মীয় পুরুষের সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারবে না। যদি তাই হয় তবে আমি ওদের নরকেই পাঠাতে চাই। গাড়ি এগোচ্ছে, গতি বাড়লো। মেয়েটা নেমে গেল নিজের জায়গায়। একসময় পথও ফুরলো। নীরে ফিরে এসেছে উর্মি। ড্রাইভার দরজা খুলে ডাকলো, মেম সাহেব। উর্মির নামতে ইচ্ছে করছিল না গাড়ি থেকে, বসে আছে চোখ বুজে। ড্রাইভার আবার ডাকলো, মেম সাহেব আমরা এসে গেছি। পার্টি জমে উঠেছে। উর্মির গোটা দোতলা জুড়ে সুরার বান ডেকেছে আজ। হুইস্কি, জিন, ভদকা, রাম, শেরি, শ্যাম্পেন টলটল করছে স্বচ্ছ পান পাত্রে। নেভি ব্লু রঙের বালুচুরি সিল্ক পরেছে উর্মি। শাড়ি জুড়ে রাম সীতার কাহিনী। আজকের উৎসবের মধ্যমণি সমীরনের পরনে বার্লিংটনের স্যুট। স্টিরিওতে নরম একটা বিদেশি বাজনা বেজে চলেছে। অতিথি অভ্যাগত অনেক নারী পুরুষেরই অল্প অল্প দুলছে পা। জ্যৈষ্ঠের তাপ থমকে আছে বন্ধ জানলার গায়ে গায়ে। সমীরনের 3 বন্ধু গ্লাস তুলে ধরল, চিয়ার্স। ব্যারিস্টার মুখার্জি সস্ত্রেক এসেছেন, জোরে জোরে হাত ঝাঁকাচ্ছেন সমীরনের। খেল দেখালে ব্রাদার, মিয়ারলি ইম্পসিবল কেসকে পুরো টার্ন করিয়ে দিলে। অ্যাডভোকেট দীপেন বসু চুকচুক শব্দ করলো, ছেলে দুটোর পানিশমেন্ট একটু বেশি হয়ে গেল না? 7 বছর। দ্যাট ইউ রেপিং আ হোর। অ্যাডভোকেট চন্দ্রশেখর মন্ডল কালচে পানিয়ে চমক দিল, যাই বলুন দীপেনদা, বিশ্বাকে রেপ করেছিল বলেই সমীরন এত ফেমাস হয়ে গেল। আরে সমীরন রেপ করেছে কোথায়? করেছে তো লোক বললো। সীমা চিকলিয়া ঝাঁপিয়ে এলো কোত্থেকে। বেশ্যা বেশ্যা করছেন কেন? শি ইজ আ বার সিঙ্গার। বার সিঙ্গার হলেই খারাপ মেয়ে হয় না। ওই হলো, ওই রিয়া মেয়েটা আদতে কি? নো আই অবজেক্ট। আপনি বার সিঙ্গারদের সম্পর্কে এ ধরনের কমেন্ট করতে পারেন না। দিস ইজ ইম্পসিবল, আনএথিক্যাল। শুধু মেয়ে বলেই ডোন্ট বি সো ফেমিনিস্ট সীমা। এগেন আই অবজেক্ট। আমি ফেমিনিস্ট নই। আপনার ল্যাঙ্গুয়েজের ইন্টেনশন ভালো না। তালে গোলে গন্ডগোল বাঁধার জোগাড়। সমীরন এগিয়ে এলো, হাল ধরল। ওয়েল, শব্দের ব্যাপারে আমরা একটা রফা করতে পারি। আমার ক্লায়েন্টকে তো একটা মেয়ে মানুষ বলা যেতেই পারে। মেয়েও বলা হচ্ছে, মানুষও বলা হচ্ছে। ইটস নট আ বাজে কোনো টার্ম, আমার তাই মনে হয়। সীমা হেসে ফেললো, জিনের গ্লাসে ঠোঁট ছুঁয়ে বলল, কথার কায়দা জানেন বটে। কথাতেই ম্যাজিক থাকে হে, শব্দই ব্রহ্ম। রজত নন্দী ঢুলু ঢুলু চোখে হাসছে। আমি লাইফে 67টা রেপ কেস করলাম, এর 100 ভাগের 1 ভাগও পাবলিসিটি পাইনি।
বলতে বলতে সমীরনের পিঠে একটা জোর চাপড় মারলো। সমীরন, একটা কথা শুনছিলাম, কথাটা কি সত্যি? কি দাদা? তুমি নাকি এই বারসিঙ্গারের কেসটা বিনা পয়সায় করে দিয়েছো? সমীরনের কাছে এসে ফিসফিস বলল, বিনা পয়সায় কেন দাদা? এই যে 5-6 মাস ধরে খবরের কাগজের নাম বেরোলো, এই পাবলিসিটিটার হিসেব করুন। ক্লায়েন্ট বাড়ছে, উপচচ্ছে। এই মৌকায় ফিসটাও তবে বাড়িয়ে নাও। আমি তো 3টে ডাকাতকে খালাস পাইয়ে ফিস ডবল করেছিলাম। সমীরন শব্দ করে হেসে উঠল। সে কি আমাকে বলতে হবে দাদা? হাসির হিল্লোল উঠছে চারদিকে, খুশির জোয়ার বইছে, ঈর্ষার এক চোরা স্রোত বইছে যেন। উর্মি দেখছিল, উর্মি শুনছিল, পিনপিন করে কাঁটা ফুটছিল বুকে। একরাশ ধূর্ত মানুষের মাঝে নিজেকে বড় ভোঁতা ভোঁতা ঠেকছিল উর্মির। তবু হাসি ধরে রাখতে হয় ঠোঁটে, তবু বরণ করতে হয় স্বামীর অতিথিদের, হাস্যে বিভঙ্গে মোহিত করতে হয় সকলকে। নিয়ম। পার্টি ভাঙলো 11:30টায়। টুবলু ঘুমিয়েছে কিছু আগে। মন্টু ধনঞ্জয়রা দোতলা সাফসুত্র করে এই মাত্র নেমে গেল। সাজ বদলাচ্ছিল উর্মি। রাম সীতাকে পরিপাটি করে ভাঁজ করে তুলে রাখলো ওয়ার্ড্রবে। সমীরনও স্যুট ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। তার আজ ক্লান্তি নেই। নেশা নেশা চোখে সিগারেট টানছে বিছানায় শুয়ে। লম্বা হাই তুলে বলল, এসিটা একটু জোর করে দাও তো। উর্মি ঘরটাকে আরো হিমেল করে বিছানায় এলো। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আজ দুপুরে তোমার ক্লায়েন্ট এসেছিল। ক্লায়েন্ট? দুপুরে? সে আবার কি? যার জন্য তোমার আজ এই উৎসব, রিয়া। সমীরন সোজা হয়ে বসলো। রিয়া এসেছিল এখানে? কেন? তোমার সঙ্গে দেখা করতে। স্ট্রেঞ্জ। সমীরন সঙ্গে সঙ্গে গোমরা হয়ে গেছে। এই জন্যই বলে মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। উর্মি যেন ইলেকট্রিক শক খেলো সহসা। বারবার করে বলে দিয়েছিলাম এবার ইচ্ছায় না আমার হাতে। একদিন আসার সুযোগ পেয়েছে, ব্যাস এখানে এসে সিন ক্রিয়েট করে গেছে। কি বললো তোমায়? তেমন কিছু নয়, কৃতজ্ঞতা জানালো। এক বাক্স মিষ্টি নিয়ে এসেছিল, আমাকে একটা শাড়িও দিয়ে গেছে। হাউ ডিয়ার শি! তুমি ওর শাড়ি নিয়েছো? বারে, তোমার ক্লায়েন্ট তোমাকে গিফট দিতে পারে না? সেবারে তো সেই লোকটা একটা 4.5 ভরির নেকলেস দিল। তার সঙ্গে তুমি ওই 12 ভাতারি মেয়েটার তুলনা করছো? তুলনা তো করিনি। উর্মি থেমেও থামলো না। সে ছিল স্মাগলার আর এই একটা রেপড ভিকটিম। তর্ক করো না, ও শাড়ি তুমি কালই ফেলে দেবে। উর্মির মুখে ছায়া নামলো। মাথাটা অসম্ভব ধরে গেছে। বাথরুমে গিয়ে জল দিয়ে এলো ঘাড়ে গলায়। তারপর বিছানায় একেবারে ধার ঘেঁষে চুপটি করে শুয়ে পড়ল। নীল রাতবাতি জ্বলছে ঘরে। নাইট ল্যাম্প নয়, যেন চাঁদের কিরণ। যেমনটি ছিল সেই রাতে, যেদিন প্রথম উর্মিকে রিয়ার কথা বলেছিল সমীরন। যেমনটি থাকে প্রতি রাতে সমীরন আর উর্মিকে ঘিরে। সমীরন হঠাৎ ছুঁল উর্মিকে। রাগ হয়ে গেল নাকি? উর্মি নিরুত্তর। এমন রাতটা আমরা সেলিব্রেট করবো না? উর্মির কাঁধ ধরে টানলো সমীরন। উর্মি নিজেকে ছাড়িয়ে আবার উল্টো পাশ ফিরে শুলো। ওলো কি, অত মেরাজ কিসে? ঘোড়ো। উর্মিকে একরকম জোর করেই কাছে টেনে নিল সমীরন। উর্মি হিসিয়ে উঠল। ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও। বললেই হলো সখী, আমার যে এক্ষুনি তোমাকে চাই। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। তুমিই না বলেছিলে ফোর্সিবল সহবাস ইজ রেপ? অট্ট হাসি এসে উঠল সমীরন। দারুণ বলেছো তো। এরকম একটা ম্যারিটাল রেপের কেস পেলে রজতদার সব দুঃখ ঘুচে যেত, যা পাবলিসিটি পেত না। উল্লসিত সমীরন একটা বরফের শরীর ঘেঁটে চলেছে। কি গো, একটা কেস ফাইল করবে? সেকশন 376। 2 বছর অব্দি সাজা হয়। অজান্তেই চোখের জল গড়িয়ে এলো উর্মির। মনে মনে বলল, আমরা কি তা পারি? আমরা যে সব ভালো মেয়ে, রিয়াদের মতো বুকের পাটা আমাদের কোথায়? উর্মির গোপন অশ্রু দেখতে পেল না সমীরন। ব্যাস, আজ এই পর্যন্তই। না, ভালো মেয়েরা কখনোই নিজের কথা বলতে পারে না, বলতে শেখে না, অথবা তাদের বলতে দেওয়া হয় না। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কাকে ভালো মেয়ে বলবেন আর কাকে খারাপ মেয়ে। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই, তাহলে একটু উৎসাহ পাবো। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আবার আসবো। টাটা।